আপনারা সবাই জেনে থাকবেন গত 28শে অক্টোবর 2025 পশ্চিমবঙ্গের জন্য এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। গত 4 নভেম্বর থেকে আপনার বুথের বিএলওরা আপনার বাড়িতে কয়েকটি ফর্ম দিয়ে গেছে। এই ফর্মগুলোকে মূলত এনুমারেশন ফর্ম বলা হয়। এর আগে বিএলও নিজের কাজ হিসাবে একটি ম্যাপিং করেছে। কি ম্যাপিং? যে 2025 সালে যে ভোটার তালিকা ছিল এবং 2002 সালে যে ভোটার তালিকা ছিল তাদের মধ্যে কত শতাংশ মিলেছে আর কত শতাংশ মেলেনি। আপনারা নিউজ মিডিয়ায় হয়তো শুনে থাকবেন যে ম্যাপিং এর পার্সেন্টেজ হিসাবে কখনো 45%, কখনো 65% আর কখনো 55% মিলেছে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মেলা বা না মেলার পিছনে কারণটা। আসলে মূল বিষয় হচ্ছে 2002 সালে যারা ভোটার ছিলেন অর্থাৎ ভোটার তালিকায় যাদের নাম ছিল আর 2025 সালে অর্থাৎ বর্তমানে যাদের ভোটার তালিকায় নাম আছে এই দুইয়ের মধ্যে যতগুলি মিলেছে অর্থাৎ 100-র মধ্যে যতগুলি মিলেছে সেটা কি বলা হচ্ছে ম্যাচিং পার্সেন্টেজ। গত 4 নভেম্বর থেকে আপনার নিজস্ব বুথের বিএলও আপনার বাড়িতে প্রত্যেকটি ভোটার পিছু 2টি করে ফর্ম দিয়েছে অর্থাৎ বিএলও লেভেলে এনুমারেট করার জন্য। অর্থাৎ আপনি যে 2025 সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থেকে কোনো ভোট প্রদান করেছেন সেটির তথ্য চাওয়ার জন্যই এই ফর্মটি দেওয়া হয়েছে। আপনারা বর্তমানে আমাদের রাজ্য রাজনীতিতে অনেক উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাবেন। প্রতিদিনই কোথাও না কোথাও খবর দেখতে পাচ্ছেন যে এসআইআর এর আতঙ্কে প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তি আকস্মিকভাবে প্রাণ হারাচ্ছেন। যদিও এগুলোর পিছনে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক পোস্ট এবং বক্তব্য ভেসে আসে। যেমন কিছু কিছু রাজনৈতিক দল বলছে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, আবার তেমনই বিরোধী রাজনৈতিক দলের কেউ কেউ বলছেন প্রায় 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ যাবে। মূল বিষয়টি হচ্ছে এইরকম বিভ্রান্তিমূলক পোস্ট করার জন্য বা বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি বলে রাখি, কেউ আতঙ্কিত হবেন না। আপনার বাড়িতে যে এনুমারেশন ফর্মটি দেওয়া হয়েছে সেটি সঠিকভাবে ফিল আপ করুন। আর যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়ে থাকে সেটি জোগাড় করে আপনি বসে থাকুন। আপনার বাড়িতে বিএলও আবার আসবেন এবং এই ফর্মটি এবং ওই নথিটি কালেক্ট করে নিয়ে যাবে। চলুন খুব সহজ সরল ভাষায় আমি বলে দিই যে এই এসআইআর ফর্মটি নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবে। প্রথমেই যদি আপনারা কোনো একটি এসআইআর ফর্ম দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন ফর্মটির উপরে স্পষ্ট ভাষায় লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। তারপরেই ছোট ছোট ভাবে লেখা আছে আপনার বুথের বিএলওর নাম এবং তার পাশে তার মোবাইল নাম্বারটি। তারপর ফর্মটির ঠিক বাঁ দিকের উপরের যে কোণের বক্সটি রয়েছে সেখানে লেখা আছে নির্বাচকের নাম। আপনি যদি 2025 সালের ভোটার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার নাম লেখা থাকবে, তার নিচে আপনার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তারপর আপনার ঠিকানা এবং আপনার পিনকোড। তারপরে যে ছোট্ট বক্সটি রয়েছে ডান দিকে সেখানে আপনার বুথের সমস্ত তথ্য দেওয়া আছে, যার প্রথমেই রয়েছে আপনার বুথের সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে অংশ নম্বর এবং নাম। যে বুথটি রয়েছে সেটি ওই বিধানসভা ক্ষেত্রে কত নম্বর বুথ এবং তার নাম, এবং তার পাশে রয়েছে আপনার বিধানসভার নাম এবং তার নিচে রয়েছে রাজ্যের নাম অর্থাৎ এক্ষেত্রে পশ্চিমবঙ্গ। তার পাশে একটি কিউআর কোড আর ঠিক তার পাশে দেখবেন আপনি একটি ছবি, যে ছবিটি অবশ্যই আপনার 2025 সালে যে ভোটার কার্ডে বা এপিক কার্ডটি রয়েছে তার মধ্যে যে ছবিটি আছে সেটি। এর পাশে আরেকটি ছবি দেওয়ার জন্য অর্থাৎ সাম্প্রতিক ফটো সাঁটুন অর্থাৎ আপনার একটি বর্তমান পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। এরপরে চলে আসুন নিচে যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই দিকে। ফর্মটির প্রথমেই রয়েছে আপনার জন্ম তারিখ, তারিখটা লিখবেন তারিখ মাস বছর এই ফরম্যাটে। তারপরে রয়েছে আপনার আধার নাম্বার, তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এটি অবশ্যই দেবেন। তারপর রয়েছে পিতা অথবা অভিভাবকের নাম, অর্থাৎ কোনো ক্ষেত্রে আপনি পিতার নাম দিতে পারেন। অর্থাৎ কোনো মহিলা যদি বিয়ে হয়ে অন্য একটি জায়গায় আসেন তাহলে সেক্ষেত্রে অভিভাবকের নাম হিসাবে তার স্বামীর নাম দিতে পারেন। তারপরে ঠিক একই রকম ভাবে যদি পিতার নাম দিয়ে থাকেন বা অভিভাবকের নাম দিয়ে থাকেন তাহলে প্রতি ক্ষেত্রে তাদের এপিক কার্ড নম্বরটি দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে রয়েছে মায়ের নাম, অবশ্যই আপনার মায়ের নাম দেবেন। আর যদি আপনার মায়ের এপিক নাম্বার থাকে অর্থাৎ এপিক কার্ডটি থাকে তাহলে তার পরের ঠিক কলামে সেটা ফিল আপ করবেন। তারপরের কলামে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ কেউ যদি অবিবাহিত হন তাহলে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি বিবাহিত যদি কেউ হন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নাম দিতে পারেন। আর ঠিক তার পরের কলামে স্বামী বা স্ত্রীর ঠিক 2025 সালের যে এপিক কার্ডটি ব্যবহার করে ভোট বা নির্বাচন করেছেন সেই এপিক কার্ডের নাম্বারটি দেবেন। তারপর ফর্মটির যদি উলম্বভাবে নিচের দিকে নামা হয় তাহলে আমরা দেখতে পাবো যে ফর্মটিতে 2টি আলাদা আলাদা বক্স রয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য
আমি এই ফর্মটিতে দুটি আলাদা কালার দিয়েছি, একটি গোলাপি ও অন্যটি কমলা। অর্থাৎ ফর্মের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই ফর্মটির ডান দিকে রয়েছে গোলাপি রং। এবার বিষয়টি হচ্ছে 2002 সালে অনেকের নাম ভোটার লিস্টে ছিল না, আবার যারা 2002 এর পরে ভোটার হয়েছেন তাদের অবশ্যই ছিল না। তাহলে যাদের ক্ষেত্রে 2002 এর ভোটার লিস্টে নাম ছিল তারা সরাসরি ভাবে ফর্মের ডান দিকে যে গোলাপি রঙের বক্সটি রয়েছে সেই কলামগুলো ফিল আপ করবেন। এবার চলুন দেখে নিই যে ফর্মটি কিরকম রয়েছে। গোলাপি অর্থাৎ পিঙ্ক কালারের যে বক্সটি রয়েছে তার মধ্যে প্রথম কলামে রয়েছে ইলেক্টরস নেম বা নির্বাচকের নাম। তাহলে অবশ্যই এখানে আপনি আপনার নাম লিখবেন, তারপরে অবশ্যই আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, আত্মীয়ের নাম বা রিলেটিভস নেম, তাহলে সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের নাম লিখবেন, আর তাদের সঙ্গে কি সম্পর্ক, বাবা অথবা মা, এই শব্দ দুটির মধ্যে যে কোনো একটি লিখবেন। কোন জেলার বাসিন্দা আপনি পূর্ব বর্ধমানও হতে পারেন, পশ্চিম বর্ধমান হতে পারেন, কলকাতা হতে পারেন, হুগলি হতে পারেন, কোচবিহার হতে পারেন। তারপরে রয়েছে স্টেট অথবা রাজ্য, এবং তারপরে রয়েছে এসি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম। আর তারপর ঠিক নিচের দিকে 3টি অংশ রয়েছে। প্রথমটি রয়েছে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, দ্বিতীয়টি হচ্ছে আপনার বুথ নম্বর, আর তৃতীয়টি হচ্ছে আপনার সিরিয়াল নম্বর। ধরুন আমার বিধানসভা ক্ষেত্রের নাম কাটোয়া, এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে 1 থেকে 294 অর্থাৎ মোট 294টি বিধানসভা ক্ষেত্র রয়েছে। কাটোয়া বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে 270। তাহলে অবশ্যই বিধানসভা ক্ষেত্রের নম্বর হিসাবে আমরা লিখব 270, তারপর পার্ট নম্বর, তারপর সিরিয়াল নম্বর। এবার এই পার্ট নম্বর বলতে আপনি যে বুথে ভোট দিচ্ছেন সেই বুথের নাম্বারটি লিখতে হবে, আর তারপর সিরিয়াল নাম্বার বলতে আমরা সবাই জানি আমরা আমাদের ভোটার তালিকাতে আমাদের নামের পাশে একটি করে নাম্বার লেখা থাকে, যেটি অবশ্যই একটি সিরিয়ালি লেখা থাকে, ওইটি হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। এরপর চলে আসি আমাদের ফর্মের ঠিক বাঁ দিকে যে কমলা রঙের জায়গাটি রয়েছে। কমলা রঙের যে অংশটি রয়েছে সেখানে অবশ্যই যাদের নাম 2002 সালের এসআইআর তালিকায় অর্থাৎ ভোটার লিস্টে ছিল না তারাই ফিল আপ করবে। এই অংশে মূলত আপনার নাম এবং এপিক নাম্বারটি আপনার পরিবারের কারোর সঙ্গে লিঙ্ক করা হচ্ছে। এখানে যে তথ্যগুলি দেবেন সেগুলো অবশ্যই আপনার আত্মীয়ের তথ্য হবে। এক্ষেত্রে আপনার আত্মীয় হিসাবে যদি আপনি আপনার বাবাকে ধরেন তাহলে অবশ্যই প্রথমে যে নাম লেখার জায়গাটি রয়েছে সেখানে অবশ্যই আপনি আপনার বাবার নাম লিখবেন, তারপরে এপিক নম্বর, বাবার এপিক নম্বর লিখবেন। তারপরে রয়েছে সম্পর্ক অবশ্যই বাবার বাবা অর্থাৎ দাদুর সঙ্গে বাবার সম্পর্ক হচ্ছে বাবা ছেলের সম্পর্ক, তাহলে অবশ্যই বাবা লিখবেন। তারপরে রয়েছে জেলা, আর ঠিক তার নিচে রয়েছে রাজ্যের নাম, আর ঠিক একই রকম ভাবে বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ বাবার যে বিধানসভা ক্ষেত্রের নামটি রয়েছে সেখানকার তথ্য দেবেন। আর তার নিচে অবশ্যই বিধানসভা ক্ষেত্রের নম্বর, যেটা আগে বলে এলাম, ঠিক একই রকম ভাবে। তারপরে রয়েছে পার্ট নম্বর, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের কোন পার্টের অন্তর্ভুক্ত, অর্থাৎ কোন বুথে বা কত নম্বর বুথে আপনি ভোট দেন বা আপনার বাবা ভোট দেন। আর তারপরই রয়েছে সিরিয়াল নাম্বার, ঠিক একই রকম ভাবে ভোটার তালিকায় আপনার বাবার নামের পাশে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটা। ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করার জন্য অবশ্যই একটি কাজ করতে পারেন, এই ফর্মটিকে প্রথমে একটি জেরক্স করুন। সেই জেরক্স ফর্মটি প্রথমে একবার নির্ভুলভাবে ফিল আপ করার চেষ্টা করুন, তারপরে অবশ্যই অরিজিনাল ফর্মটি ফিল আপ করুন। ফর্মটি ফিল আপ হয়ে গেলে অবশ্যই নিচে নিজের নামের সই করবেন, আর যদি কেউ নিজের সিগনেচার বা সই না করতে পারেন অবশ্যই বুড়ো আঙুলের ছাপ দেবেন। এবার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ভোটারের 2025 সালের ভোটার তালিকায় নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাহলে তারা কি করবেন? নির্বাচন কমিশনের তথ্য অনুসারে কোনো রকম ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই। এবার একটি ছোট্ট জিনিস বলে রাখি, সম্প্রতি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি বক্তব্য অনুসারে স্পষ্ট হয়েছে আমরা অনেকেই 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণ করেছি, তাদের প্রত্যেকেরই জন্ম সার্টিফিকেট রয়েছে, কিন্তু 1 জুলাই 1987 আগে কারোরই জন্ম সার্টিফিকেট নেই। তাহলে সেক্ষেত্রে কি করণীয়? ভারতবর্ষের বর্তমান নাগরিকত্ব আইন অনুসারে 1987 সালের 1 জুলাইয়ের আগে এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই বাই বার্থ ভারতীয় নাগরিক। সেক্ষেত্রে 2002 সালে এসআইআর এর নাম তাদের নাও থাকতে পারে, অর্থাৎ 1987 সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকাটাই স্বাভাবিক। কিন্তু জ্ঞানেশ কুমারের বক্তব্য অনুসারে যদি 2003 বা 2004 বা 2005 সালের ভোটার তালিকায় তাদের নাম থেকে থাকে তাহলে অবশ্যই তারা ভারতীয় ভোটার, এবং এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই। আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করুন, আর কোনো রকম বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক বা কোনো রকম অপপ্রচারে কান দেবেন না।